বিজয়া দশমীর শুভেচ্ছাও পার করে আজকে কালী পুজো। গ্লাসে জল ঢাললে মানে কি বোতল থেকে গ্লাসে জল ঢাললে একটু তো আওয়াজ হয়, একটা টাক করে একটা আওয়াজ হয় ফার্স্ট খালি গ্লাসে যখন আওয়াজ জল পড়ে, ওটাতে ওদের উফ, কাঁদবো না কাঁদবো না কাঁদবো না, যে সাইকোলজিস্ট কাউকে পাই কিনা, মানে সুইসাইড করে নেবো এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। হাই, আবার চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আনার কথা ছিল না, বাট তাও করছি। তার যথেষ্ট অনেক চিন্তাভাবনা করে, মানে এটা বলতে পারো যে আমার সেই মেসের তিক্ত অভিজ্ঞতা নিয়ে শেষ ভিডিও। আমি আশা করছি ওদের নিয়ে আমি আর ফার্দার কথা বলতে যাতে না হয়। তো মেসের সেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার শেষ ভিডিও এটা। প্রথমেই আমি বলতে চাই, কি বলবো, বেসিক্যালি মানে আমি কেন ভিডিওগুলো করেছিলাম সেটাই আমি বলতে চাই। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম আমি পোস্ট করবোও না, জাস্ট মানে শুরু থেকেই বলছি, ঠিক আছে, শুরু থেকেই বলছি ভিডিওগুলো কেন মানে একদম টাইম ফ্রেম হিসাবেই যদি বলি, ঠিক আছে। তবে এটা আশা করছি যে এটা আমার শেষ, পাবলিকলি ডিফেম করার আমার কোনো উদ্দেশ্য ছিল না, কখনোই ছিল না। কিন্তু নিজেকে ভালো রাখার জন্য ভিডিওগুলো করাটা খুব দরকার ছিল। বাট স্টিল আমি যদি ওদের পাবলিকলি ডিফেম করেছি বলে মনে হয়, আমি মন থেকে ক্ষমা চাইছি, ওদের কাছেও চাইছি, সবার কাছেই চাইছি। বাট আমাকে নিজেকে ভালো রাখতে আমাকে করতেই হতো। তো যাই হোক, শুরু থেকে বলছি, আমি আশা করি চেষ্টা করবো আজকে যাতে ইমোশনাল না হই, আমি চোখ থেকে যেন এক ফোঁটাও জল না পড়ে। আমি অনেক স্ট্রং হয়েছি আশা করি, তো সেটাই চেক করার। গত বছর ঘটনাটা ঠিক এরকম দুর্গাপূজার আগের থেকেই শুরু। কি হলো কেসটা, আমি আমার রুমমেট যেই দুজনকে নিয়ে কথা বলেছিলাম, আমি একটু নাম দিয়ে আজকে, ঠিক আছে, আমার নাহলে বলতে অসুবিধা হবে, কানেক্ট করতে আমার বারবার, আমি তাদের নাম তো আমি নেবো না, XYZ বললে গুলিয়ে যেতে পারে। একজন, যেই মানুষটার সঙ্গে আমি বিগত 6 বছর ধরে আমার মেসে ছিলাম, 2019 সাল থেকে, 19 সালের সেপ্টেম্বর থেকে, ইয়েস, বাবা মারা যায় অগাস্টে, 2019-এর অগাস্ট থেকে এই সেপ্টেম্বরে 2025 অবধি থাকলাম। তার নাম পুষি, ঠিক আছে। তো তার সঙ্গে বিগত আমার 5 বছর খুব ভালো সম্পর্ক, খুব মানে এক্সপেকটেশনের বাইরে, ঠিক আছে। বাকি ইনফ্যাক্ট মেসের বাকিদের খুব হিংসে হতো আমাদের সম্পর্ক নিয়ে, ঠিক আছে, সেটা নিয়েও অনেক কথা শুনেছি। তো যাই হোক, ঠিক আছে, মানে এত ভালো সম্পর্ক ছিল। আর আরেকজন আমার রুমমেট, তার নাম দিয়ে আমি আশা। সে মোটামুটি মেসে এসেছিল হচ্ছে 2000, যদি 25 হয়, 24-23, 2023, তার সঙ্গেও 23 টু 24 খুব ভালো সম্পর্ক, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, এবার যেখান থেকে ঘটনার সূত্রপাত সেটা শুরু করছি। এটা হলো গত বছর পুজোর সময় আমি ওদেরকে বললাম যে এরকম আমার তো সম্ভবত এটাই লাস্ট পুজোরে কলকাতায়, জানি না সামনের বছর পুজোয় অবধি থাকবো কি না, থাকতেও চাইছি না আমি আর কলকাতায়। তো এবার ঠাকুর দেখতে যাবি, চল যে কটা দিন আছে একসাথে ঠাকুর দেখতে যাই। তো যে পুষি, সে বললো যে না, আরজিকর ঘটনাটার জন্য আমার ঠিক ঠাকুর দেখতে যেতে ইচ্ছে করছে না, আমি যাবো না। তো আমি সেটা তখন আমি একদম খুব অনার করেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, নো ডাউট, সেটা যার যার ব্যাপার, সে না যেতেই পারে, তাকে আমি জোর করিনি। 2-3 বার বলেছিলাম, বাট জোর করিনি। আর আরেকজন যে আসার কথা বললাম, আশার সাথে আমি ঘুরতেও গেছিলাম একদিন। আসার একদিন নর্থ না সাউথ কি বলে ভুলে গেছি, মানে মেট্রোর কাছের দিকে ঠাকুর, নর্থই হবে মনে হয়, হ্যাঁ নর্থের দিকে ঠাকুরগুলো একদিন দেখতে গেছিলাম, তো কোনো সমস্যা নেই। তো এইবার খুশির ব্যাপারটা হলো, হঠাৎ করে সে এদিকে বললো যে ঠাকুর দেখতে যাবে না, তার ইচ্ছে করছে না আরজিকর ঘটনাটার জন্য, মন মেজাজ ভালো নেই, কিন্তু রাতের বেলা দিব্যি ঠাকুর দেখে ঘুরে চলে আসবো, ঠিক আছে। ইয়েতে কুমোরটুলিতে গেছিলো, কুমোরটুলিতে গেছিলো, আশেপাশে গেছিলো। এবার সেটা সামহাও আমি জানতে পারলাম, সেদিনই মনে জেনেছিলাম। আমার ব্যাপারটা খুব খারাপ লেগেছিল যে তুমি যাও না, আমি তো যেতে আপত্তি, আমি তো কারোর যাওয়াতে বাধা দিই, আমি শুধু বলেছিলাম যে আমার হয়তো লাস্ট এবার কলকাতায়, তো যদি দু একটা আশেপাশে টালা প্রত্যয় হোক, মানে দমদমের যেগুলো টুকটাক ঠাকুর দেখার হয় সেগুলো দেখে আসি। আমি কখনো জোর করিনি যে আমার সাথে ঘুরতে যেতেই হবে, এমন না যে সেটাই প্রথমবার, মানে তার বিগত 5 বছর আমরা বহু ঠাকুর দেখেছি একসঙ্গে, ঠিক আছে, যে আমার সঙ্গে যাওয়াটাতে হয়তো আপত্তি, ঠিক আছে, সেইটাও মনে হয় অ্যাপ্লিকেবল নয় সেই ব্যাপারটা খুব একটা। তো যাই হোক, তো আমি তখন তাকে, আমার তখন খুব খারাপ লেগেছিলো, আমি একটু টেরিয়ে কথা বলেছিলাম, অস্বীকার করবো না, আমি বলেছিলাম যে প্ল্যান যখন ফিক্স ছিল সেটা বলতেই পারতিস, ঠিক আছে, এত মিথ্যা কথা না বললেও চলতো, সেটা আমার খুব খারাপ লেগেছিল। এবার এমনও না যে ও সেদিনই শুধু লাস্ট গেছিলো, তারপরেও প্রচুর ঘুরতে গেছিলো, ঠিক আছে, এদিক ওদিক প্রচুর, আমি তার ইনস্টাগ্রাম স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাসে সেগুলো দেখেছি, ঠিক আছে, এই রাজবাড়ি ও মানে পুজো রিলেটেড বাড়ি, হ্যাঁ প্রচুর গেছিলো। তো যাই হোক, সেই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে, আমি বেশ কিছুদিন কথা বলিনি, ঠিক আছে, বেশ কিছুদিন মানে ওই 1-2 সপ্তাহ। তারপর আমি আমার বাড়ির কাউকে, মানে বোন মাকে নিয়ে চেন্নাই গেছিলাম পুজোর পরপর, ডাক্তার দেখানোর ছিল, তো সেটা মনে সেখান থেকে আমার সমস্যা ধরা পড়ে, সেটা আমি আরেকটা অন্য ভিডিওতে বলবো। তো সেখান থেকে যখন ফিরে আসি,
ফিরে আসি। তো তারপরে মোটামুটি আবার টুকটাক কথা হলো, বাট আমার কোথাও একটা খারাপ লাগা ছিল। তো আমিও মানে কথা বলছিলাম না তা না, বাট মিটে গেছিলো ফ্রম মাই এন্ড, প্রবাবলি মিটেই গেছিলো যতটা আমার মনে পড়ছে। এইবার সেটা ছিল অক্টোবর মাস। নভেম্বর মাসও মোটামুটি ঠিকঠাক গেল, চলছে। নভেম্বরের 30 তারিখ, ঠিক আছে, এক্সাক্ট ডেটগুলো মনে আছে এই কারণেই বলছি। নভেম্বরের 30 তারিখ আমার ল্যাবের ছিল ফাউন্ডেশন ডে। তো সেদিন আমাদের ওখান থেকে বিরিয়ানি দিয়েছিল আর প্রচুর ফুলের সাজানো ছিল। এবার যে পুষির কথা বললাম, পুষি ফুল খুব ভালোবাসে। তো ওর জন্যই মানে আমি জাস্ট ওর জন্যই সেই ফুলগুলো আমি বয়ে বয়ে ওখান থেকে নিয়েছিলাম, যে ও খুব ফুল ভীষণ ভালোবাসে। তো ওর জন্য ও যাতে সাজাতে পারে তার জন্য ফুল আর বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম। কারণ কোনোদিনও আমি একা খাইনি, মানে এটা ওরাও বলতে পারবে না যে আমি মেসে কোনো দিন কোনো সামান্য একটা কেক এনেও একা খেয়েছি। একটা ছোটো কেক বিস্কুট আনলেও সেটা আমি শেয়ার করে খেতাম। তো যাই হোক, বিরিয়ানিটা দিয়েছিল আমাদের খাওয়ার জন্য, আমি ওদের জন্য নিয়ে এসেছিলাম, রাত্রেবেলা একসাথে খেলাম। সেটা ছিল নভেম্বরের 30 তারিখ। বাট কোথাও একটা সামহাও কিছু একটা ছন্দ কেটেছে, সেটা বুঝতে পারছিলাম, ঠিক আছে, কিন্তু এক্সাক্ট কারণ বুঝতে পারছিলাম না। এবার তারপর ডিসেম্বরে তার ঠিক পরের দিন 1 তারিখ রবিবার ছিল, সেটা সম্ভব, হ্যাঁ 1 তারিখ ছিল রবিবার। এবার দুপুরবেলা হঠাৎ করে দেখলাম আশা এবং খুশি দুজনে নিচে চলে গেল। ওর নিচের ঘরের আরও দুজন মেয়ে আছে, তাদের কথা বলি, মানে তারাও আমার মনে হয় এই গোটা ব্যাপারটাই খুব দারুণ একটা রোল প্লে করে। তার মধ্যে একজনের নাম দিচ্ছি আমি সতী, যে অনেক পুরনো, মানে সে হচ্ছে খুশির থেকেও পুরনো। তার সঙ্গে আমার খারাপ সম্পর্ক ভালো সম্পর্ক সেরকম না, রুমমেট মানে মেসমেট মোটামুটি ঠিকঠাক সম্পর্ক ছিল, ঠিক আছে, সতী। আর আরেকজন, তার নাম দিচ্ছি আমি ঘ্যাসা, ঠিক আছে। সেই ঘ্যাসা এসেছিল 2024-এরই ঠিক অগাস্ট মাসে, হ্যাঁ, মানে জাস্ট মানে সম্পর্ক খারাপ হতে যাওয়ার মানে তার এক দেড় মাসে, সেপ্টেম্বর কি অগাস্ট মাসে এসেছিলো, হ্যাঁ অগাস্টেই সম্ভবত। তো যাই হোক, সেই ঘ্যাসা, তো সেই হঠাৎ করে কী হলো না, ঘ্যাসা আর সতী ফোন করলো এদের দুজনকে, এরা দুজন লাফাতে লাফাতে নিচে চলে গেল। নিচে গিয়ে কিছু, আমাকে কেউ ডাকেনি, আমিও ঠিক হয়নি। এবার দুজনে উপরে এসে আমাকে পুষি বললো যে তুমি ঘুরতে যাবে, আমাদের নিচে প্ল্যান হয়েছে আজকে ঘুরতে যাবো বিকালবেলা, তুমি কি যাবে? এবার আমার সত্যি কথা বলতে আমার ঘুরতে যেতে ভালো লাগে না, সেটা ওরা খুব ভালো করে জানতো, ঠিক আছে, মানে আমি ঘুরতে যেতে খুব একটা পছন্দ করি না। তার উপরে সেদিন আরও যাইনি আমি, কারণ আমাকে ডাকেনি, যেই আলোচনাতে ডাকেনি, নিজের আলোচনা করলো, করে টোরে আমার বলছে যাবে। তখন আমি শুধু কোথাও যাবে জিজ্ঞাসা করিনি, ঠিক আছে, যে কোথায় যাচ্ছিস এরকমও জিজ্ঞাসা করিনি, আমি ডিরেক্ট বলেছিলাম না যাবো না, ঠিক আছে। তো ওই যে না যাবো না, তারপর থেকে দেখলাম ওরা আর আমার সাথে কথা বলছে না, ঠিক আছে, মানে আমি যেটুকু কথা বলছি তার উত্তর দিচ্ছে, হ্যাঁ ওইটুকুই। তারপরে বেশি আস্তে আস্তে আমার ব্যাপারটা খুবই লাগলো যে আমি যেচে করে কেন এত কথা বলতে যাবো, ঠিক আছে, বলছিস না আমি তো এবার যে ওই আশা যার কথা বললাম, হ্যাঁ আমার রুমমেট আশা, তো তার সঙ্গে মোটামুটি কথা বলছি। তার মাঝে আমার একটা পরীক্ষা ছিল, ওর কাছে একটা পেনও চেয়েছিলাম, হ্যাঁ কালো পেন, ডিসেম্বরে একটা পরীক্ষা ছিল, কালো পেন লাগতো, ওর কাছে চেয়েছিলাম। তো ওদিকে সে খুশির সাথে খুশিও কথা বলছি না, আমিও বলছি না। এবার মোটামুটি ডিসেম্বরের মানে ব্যাপারটা এবার এক ঘরে তো ঘর দেখিয়েছিলাম যে কতটা ডিস্টেন্স ঘরের মধ্যে, সেই এক ঘরে থাকতে থাকতে কতটুকু ওইভাবে কোনো কথা নেই, চুপচাপ বসে আছি, মানে অকওয়ার্ড লাগছে। এবার শেষে লাস্টে বাধ্য হয়ে আমি ডিসেম্বরের 20 কি 22 তারিখ নাগাদ আমি খুব করলাম, রাত্রেবেলা রিয়াক্ট করলাম যে তোদের কোন পাকা ধানে আমি মইটা দিয়েছি যার জন্য তোরা আমার সাথে কথা বলছিস না। আচ্ছা, এদিকে ওরা দিদি আমার সঙ্গে যেটা করলো, আমার সঙ্গে খেতে যাওয়া বন্ধ করে দিল রাত্রে। একসঙ্গে আগে খেতে যেতাম আমরা, তো খেতে যাওয়া বন্ধ করে দিল। আমি যখন খেতে যাচ্ছি তখন যাচ্ছে না, আমি খেয়ে আসছি, তারপর ওরা দুজন খেতে নামছে, ভালো কথা। সেটা আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমার সঙ্গে খেতে যাওয়া অ্যাভয়েড করছে। তো এইবার সেই ডিসেম্বরের 20 কি 22 তারিখ, ওই তারিখটা আমার এক্স্যাক্ট মনে নেই, আমি রাত্রেবেলা চিৎকার করে উঠলাম যে তো আমি তোদের কোন টাকা ধারে মই দিয়েছি, যদি আমার সাথে কথা বলছিস না কেন? হ্যাঁ, তো তখন খুশির বক্তব্য, না আমি একটু মেন্টালি ডিপ্রেসড আছি, তো একা থাকতে চাইছিলাম, তাই কথা বলছি না। আমি একা থাকতে তো চাইছিস না, রোজ রাত্রি 12টা অবধি তোরা 4 জন মিলে নিচে হাহাহি করছিস, সেটার চিৎকার আমি উপর থেকে 3 তলা থেকে শুনতে পাচ্ছি, তার বেলা কিছু হচ্ছে না, আমার সাথে কথা বলতেই সমস্যা হচ্ছে যত। ওদিকে আসার বক্তব্য, না আমি তো তোমার সাথে কথা বলছি, কেন তোমার মনে হচ্ছে আমি কথা বলছি না? তো আমি দেখলাম এরা কিছু বলবে না, আমি আর কিছু না। তারপর দিন আমার বাড়ি চলে আসার কথা ছিল, তাই বাড়ি চলে এসেছি। এবার তারপরে ফিরলাম, ফেরাটেরা হওয়ার পরে এবার আমাদের মেসে একটা পিকনিক হতো, মোটামুটি শীতকালে একটা করে পিকনিক হয়, প্রবাবলি জানুয়ারি 3 কি 4 তারিখ নাগাদ পিকনিকটা ছিল। এবার পিকনিকের দুপুরবেলা আমি দেখলাম, না সেই কথাটা বললে পাবলিকলি তাকে ডিফেম করা হবে, আমি বলতে চাই না, একটা সে কাণ্ড ঘটিয়েছিল এই আশা আর খুশির মধ্যে একজন, আমি পাবলিকলি ডিফেম করবো না। তো যাই হোক, একটা ঘটনা ঘটায়, যেটাতে আমি তখন আবার চিৎকার করি যে কথা বলতে সমস্যা, এই ঘটনাগুলো ঘটাতে সমস্যা নেই। তো তখন সে বলছে যে না, এই সেও চিৎকার শুরু করলো, আমি তো কথা বলছিস না কেন সেটা বলছে, না তোমার সাথে কথা বলা যায় না, তোমার সঙ্গে ভেবে চিন্তে কথা বলতে হয়, হ্যাঁ তোমার খুশি দিদির সাথে আমি কথা বলতে পারি, হ্যাঁ খুশি দিদির সাথে আমি ইয়ার্কি ফাজলামো করতে পারি, তোমার সাথে আমি ইয়ার্কি ফাজলামো করতে পারি না, তোমার সাথে ভেবে চিন্তে কথা বলতে হয়, খুব সমস্যা, এই জন্য আমরা বলছি না কথা, তুমি খেতে ফোন নিয়ে যাও, তাই তোমার সাথে খেতে যাই, আমি যাই না। বেশ, এই 3টে শুধু আমি লাইন পেলাম যে আমার সঙ্গে কথা না বলার কারণ, সেটা ছিল জানুয়ারির 3 কি 4 তারিখ, একটা রবিবার ছিল, ঠিক আছে, 2025 সালের, এই পেলাম কারণ। তো তখন আমি হচ্ছে, এবার সত্যি কথা বলতে এইটার পরে আমি নিজের, আমার খুব খারাপ লাগলো। আচ্ছা, তার আগে গোটা ডিসেম্বর আমার ভয়ঙ্কর গেছে, ঠিক আছে, মানে এই যে প্রতি মুহূর্ত চিন্তা করছি কেন আমার সাথে কথা বলছে না কেন। এবার আমার হ্যাঁ ওভার থিঙ্কিংয়ের একটা সমস্যা আছে, আমি প্রচুর ওভার থিঙ্কিং করি। তো তারপরে এই যে আরও ওভার থিঙ্কিংটা হয়ে গেল, যে গোটা 1 মাস জুড়ে আমি শুধু চিন্তা করছি যে কী হচ্ছে, নিজের মধ্যে কেঁদে যাচ্ছি, কী করলাম, কী দোষ করলাম, কেন কথা বলছে না। তো যাই হোক, তার সামান্য একটু উত্তর পাওয়া গেল এই 3টে লাইন, যে আমি আমার সঙ্গে ইয়ার্কি করা যায় না, আমার সাথে ভেবে কথা বলতে হয়, আর আমি ফোন নিয়ে খেতে যাই।
তো যাই হোক, তো এই অন্তত তিনটে পেলাম। তিনটের মধ্যে প্রথম দুটো টু সাম এক্সটেন্ট আমার হাজব্যান্ডেরও বক্তব্য ছিল, ঠিক আছে, যে হাজব্যান্ডও মনে করে যে আমার সাথে ইয়ার্কি করা যায় না, আমার সঙ্গে ভেবে কথা বলতে হয়। আর ফোন নিয়ে যাওয়ার কারণটা ছিল যে সেই সময় সামহাও জেঠিমা একটু অসুস্থ থাকায় হোক আর একটু যা হোক মেসের ইয়েতে খাবারের কোয়ালিটি খুব খারাপ ছিল সেই টাইম পিরিয়ডটা। এবার আমাকে তো খাবারগুলো খেতে হবে, সেই জন্য ফোনে ভিডিও দেখতে দেখতে খেতাম, সিরিয়াল দেখতে দেখতে খেতাম। সিরিয়ালের অ্যাডিকশনটাও হয়ে গেছিলো, এটা অস্বীকার করবো না। তো ওই সিরিয়াল দেখতে দেখতে যেহেতু খেতাম, তো মানে খাবারটা মানে পেটে যেত আর কি, না হলে শুধু খাবারের দিকে কনসেন্ট্রেট করে খেতে পারতাম না। সেটা হয়তো আমার ভুল ছিল, আমি মানছি, অস্বীকার করছি না। তো এবার বাকি দুটো রিজনে তখন আমি চিন্তা করলাম, তখন আমার খুব মানে ভেতর থেকে খুব শুরু হলো, মানে আরও বেশি মানে ডিপ্রেশনে চলে যেতে শুরু করলাম, যে তাহলে এরা তো আমার নিজের লোক না, এই কারণের জন্য এরা আমার সঙ্গে কথা বলা বন্ধ করতেই পারে। তাহলে এই সেম জিনিস হয়তো আমার বাড়ির লোকও ফিল করছে আমার জন্য, এবার তারা আমার শ্বশুরবাড়ির লোকও ফিল করছে, এবার তারা আমার সঙ্গে কথা বলতে পারছে না, হয়তো তারা আমার সঙ্গে ভয়ে ভয়ে কথা বলছে, তারা আমাকে মানে মানতে বাধ্য হচ্ছে, এরকম একটা চিন্তাভাবনা তখন চলে আসলো। তাহলে যে মানে তখন সমস্যাটা হয়ে গেলো যে আমার নিজের সেলফ ডাউটটা বেশি হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, কাঁদবো না। তো সেলফ ডাউটটা হওয়াতে ভিডিওটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না, সরি। তো যাই হোক, সেলফ ডাউট শুরু হলো, এবার তখন থেকে আরও বেশি ডিপ্রেশনে চলে যেতে শুরু করলাম, মানে ভয়ঙ্কর, মানে ওই যে পিরিয়ডটা গেছে আমার, জানুয়ারি মাসটা, ঠিক আছে, জানুয়ারি মাসটা মানে ডিসেম্বর তো গেছে একরকম চিন্তাভাবনা যে আমি কী করলাম, দোষ করলাম, যার জন্য কথা বলছে না, মানে ওভার থিঙ্কিংয়ে। আর হচ্ছে তারপরে জানুয়ারি মাসটা সেলফ ডাউটে। এবার তারপরে সেখান থেকে আবার খুঁজতে শুরু করলাম যে সাইকোলজিস্ট কাউকে পাই কিনা। তো যাই হোক, অনেক খুঁজে একজনকে পেলাম আমি। তো তার কাছেই 2-3 জনকে পেলাম, তার মধ্যে একজনের কাছেই আমি মানে কন্ট্যাক্ট করলাম। উনি বললেন মানে যাকেই যোগাযোগ করছি তারই অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 2-3 সপ্তাহ। তখন আমার অবস্থা এমন হয়ে গেছে যে দিনের দিনই মানে কাউন্সিলিং না করলে আমি মরেই যাবো, মানে সুইসাইড করে নেবো, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। জিনিসগুলো কাউকে বলতেও পারছিলাম না, শুধু হাজব্যান্ড জানতো। তো যাই হোক, তো এবার সেই ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট পেলাম, সম্ভবত সেটা ফেব্রুয়ারি ছিল, সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চ, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট পেলাম, ওনার কাছে গেলাম। তো যাই হোক, উনি আমার সঙ্গে কথা বলে যেটা উনি রিয়েলাইজ বললেন আমাকে যেটা, যে আমি এক্সপ্রেস করতে পারি না। হ্যাঁ, সত্যি কথা, আমি এক্সপ্রেস করতে পারি না। তো উনি যেটা বললেন যে এক্সপ্রেস করতে হবে, তার জন্য ডায়েরি লেখো, ব্লগ বানাও, কাউকে বলো, যেটাই করো, যেভাবেই হোক মনের যেটা আছে সেটাকে এক্সপ্রেস করতে হবে। এবার আমি কোনোটাতেই আগ্রহী নই, ডায়েরি লিখতে আমি পারি না, আমার হাতের লেখা খুব খারাপ, তার জন্য আমার লিখতে ইচ্ছা করে না। তারপরে ব্লগ বানানোর মতো মানসিকতা হয়নি, যে কী বলবো ব্লগে, যে আমার এরকম আমার সঙ্গে কেউ কথা বলছে না। তো যাই হোক, এবার টুকটাক এদিক ওদিক, তাও একটা ডায়েরি কিনলাম, ডায়েরি কিনে মোটামুটি লেখা শুরু করলাম। খুব একটা লাভ, উনি কিছু প্রাণায়াম দিলেন, কিছু বেসিক ব্রিদিং দিলেন আর কি, ব্রিদিং এক্সারসাইজ। তো সেগুলো করছিলাম, একটু মনে হলো বেটার, বাট খুব চাই না, কারণ ওভার থিঙ্কিংটা ছিলই, ঠিক আছে। বেশ কিছু কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে গেলাম, তখনও ভাবিনি যে এরকম এক্সপ্রেস করবো। ইন বিটুইন প্রেগনেন্সির খবরটা আসলো, এবার তখন আরও বেশি টেনশন হয়ে গেল। সবাই বলছে না, মাকে ভালো থাকতে হবে, নাহলে বেবি ভালো থাকবে না। এবার আমি চিন্তা করছি আমি কী করে ভালো থাকবো এই পরিবেশেই। উনি বলছেন যে মেস চেঞ্জ করো, হ্যাঁ এই পরিবেশে বেবি হেলথ মানে থাকতে খাওয়া যাবে না। এবার তখন আমার টাকা নেই, টাকার গল্পটা তো বলেছি, টাকা চালু হয়নি। কী করে একটা মানে একটা অত হিউজ অ্যামাউন্ট আমি করে ইউজ করবো তখন বাড়ি ভাড়ার জন্য, সেটাও করতে পারছি না। আচ্ছা, পারবো না বলছি, যখন পারবো না, একটু জল আসলে মুছে ফেলছি, কারণ তো এরপরে যেটা হলো যে ওদের ব্যবহারটা আরও খারাপ হতে শুরু করলো, জানি না কেন। মানে আমি তো প্রেগনেন্সির ব্যাপারে কাউকে বলিনি, অনেক মাস অব্দি মানে মেসে বোঝেনি। মোটামুটি আমি 4 মাসের মাথায় গিয়ে মেসে জানিয়েছিলাম, মানে মেসের মালিককে, আর তারপরে বাকিরা আমার হাঁটা চলা সব দেখে বুঝেছে কথাবার্তায়। তো যাই হোক, তো এইবার হঠাৎ করে ওই মার্চ নাগাদ, মার্চ এপ্রিল থেকে ওদের ব্যবহার আরও খারাপ হতে শুরু করলো। কি না কীরকম ব্যবহার খারাপ হলো, আমি যদি ঘরের মধ্যে সকালবেলা আমার ঘুম থেকে উঠে জল খাওয়ার অভ্যাস, গ্লাসে জল ঢেলে খাই, সেই গ্লাসে জল ঢাললে মানে খেয়ে বোতল থেকে গ্লাসে জল ঢাললে একটু তো আওয়াজ হয়, টাক করে একটা আওয়াজ হয় ফার্স্ট খালি গ্লাসে যখন জল পড়ে, ওটাতে ওদের উফ, মানে ওটাতে ঘুম ভেঙে গেল, ঠিক আছে। গ্লাসে জল ঢালার আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে, স্পেশালি হচ্ছে আশা, হ্যাঁ উফ, এরকম একটা আওয়াজ। ফ্যানের ঠান্ডা লাগছে, তখন হঠাৎ করে ফ্যানের যদি স্পিডটা কমাই, উফ। তারপর ঘরের মধ্যে ঠান্ডা লেগে গেছিলো, তখন কাশছি, ঠিক আছে, 1-2বার কেশে ফেলেছি, উফ। মানে এমন সব কিছুতে উফ উফ আফ শুরু করলো, ঠিক আছে, মানে যেন মনে হচ্ছে আমার নিঃশ্বাস নেওয়াটা অপরাধ হয়ে যাচ্ছে তখন ঘরের মধ্যে। আর যাই হোক, তাও এগুলো কনসিডার করে আমি তো ওদের যাতে অসুবিধা না হয় ঘরে মাথা আঁচড়ানো পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। মানে ডিসেম্বর থেকে টিল সেপ্টেম্বর অবধি আমি ঘরে কোনোদিনও মাথা আঁচড়াইনি, কারণ আমার মাথায় আমার একটু চুল পড়ে। তো ঘরে সেই চুল পড়া যেন ওদের কোনো অসুবিধা ক্রিয়েট না করে, তার জন্য ছাদে গিয়ে চুল আঁচড়াতাম। তো যাই হোক হলো,
তারপরে তো সেই গ্রেট ঘটনাটা, পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়া, এপ্রিল মাসের সেই ঘটনাটা ঘটলো। তখন তাদের সেই ভয়ঙ্কর রিয়াকশানটা আমাকে পুরো ভেঙে ফেলছিল। যে মানে অতজন ঘরে থাকতেও কেউ একবারও বললো না যে তুমি যাও সিঁড়ি দিয়ে, আমি তোমার খাবারটা নিয়ে যাচ্ছি। এইটা যদি বলতো না আর কিছু লাগতো না, কিন্তু কেউ একটাবারের জন্য বললো না। তো ওই দিনের পর থেকে আমার মানে তখন খুব কষ্ট হয়েছিল। তখন চিন্তা করলাম যে না, নিজেকে ভালো রাখতে হবে। ও তারপরে হচ্ছে খাবার, তারা হচ্ছে খাবার নিয়ে হচ্ছে উপরে চলে যেত, মানে যে শেয়ারিং করতো সে আমার সামনে খাবার নিয়ে সব উপরে চলে যাচ্ছে ছাদে, যাতে আমার সামনে না খেতে হয়। এবার সেগুলো আমার প্রথম যেদিন আমি খাবার, আমাকে আমার হাজব্যান্ড বললো না তুমি খাও না, বেবিটার জন্য তো খেতে হবে। ঠিক আছে, সে বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, কিন্তু খেতে পারিনি। ঠিক আছে, গলা দিয়ে নামছিল না, কারণ আমি শেয়ার না করে খেতে পারি না। সব মিলিয়ে তখন মানে মে মাসে গিয়ে ডিসাইড করলাম না, আমাকে নিজেকে ভালো রাখার জন্য আমাকে আমার এক্সপ্রেস করতেই হবে। ঠিক আছে, কারণ এই এক্সপ্রেস না করতে পারাটা আমার জীবনের একটা বড় গিল্ট। কারণ মনে আছে একবার ছোটবেলায় বলবো না, মনে হয় সম্ভবত কলেজে পড়ি বা মাস্টার্সের সময় কিছু একটা কারণে বাবার সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল। তো তারপরে বাবা আমাকে বাবা হচ্ছে ওকে সরি বলেছিল। আমার খুব মন করছিল ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরি, কিন্তু ওই যে ভিতর থেকে সেটা করবো কি করবো না, যাবো কি যাবো না, ভাবতে ভাবতে করা হয়নি। ওই একটা গিল্ট না খুব মনে হয়। তো সেই আর কি, যে এক্সপ্রেস করতে পারাটা, তখন মনে হলো না ভিডিওগুলো বানাই, সে পোস্ট করি আর না করি, অ্যাটলিস্ট কিছু শেয়ার করি। তো তখন থেকে শুরু করলাম ভিডিও বানানো। কারণ আমার মনে আছে, মানে হয়তো তোমাদের মনে থাকবে যে আমার ফার্স্ট ভিডিওটা মোটামুটি মের এন্ডে আমি শ্যুট করেছিলাম। তো যাই হোক, ওই তখন থেকেই শুরু করা। তাও আমি এই আজকের ভিডিওটাও বানাতাম না, কারণ আমার সত্যি বলছি পাবলিকলি ওদেরকে ডিফেম করার কোনো রকম ইচ্ছে নেই। সব থেকে বড় কথা, কলকাঠি তো নেড়েছে আমার, কারণ জানি মনে হয় ঘেঁষা, নিচের ঘেঁষা আর সতী। কারণ তারা এই সেম বিহেভিয়ারটা, মানে ঘেঁষার কথা বলবো না, ঘেঁষা যদিও নতুন, সতীর কথা বলছি, তারা সেম এই বিহেভিয়ারটা আরেকটা বান্ধবী ওই মেসেরই একজন তার সঙ্গেও করেছে। ঠিক আছে, তার সঙ্গে 3 বছর ধরে করেছে। তো জানি না কে কী করেছেন বলবো না, এই ভিডিওটা আজকেরটা করতামও না, কিন্তু করলাম একটা কারণে। সেটা হলো আমি মেস ছাড়ার সময় ওদের একটা চিঠি লিখে এসেছিলাম। ঠিক আছে, তোমরা যদি বলো সেই চাইলে আমি চিঠির বয়ানটাও আমি ভিডিও করতে পারি। ভিডিওটা বড্ড লেন্থি হয়ে যাচ্ছে বলে আমি চিঠির বয়ানটা দিচ্ছি না। বাট এই যে আমি যেই কথাগুলো বললাম না, ডেট ওয়াইজ আমরা কী কী হয়েছে না হয়েছে কেন, এবং হ্যাঁ শুধু এক্সট্রা চিঠিতে যেটা ছিল যে ওরা আমার সঙ্গে যেগুলো করেছে, যেগুলো আমি পাবলিকলি বলে ওদের ডিফেন্ড করতে চাই না। ঠিক আছে, তো সেই জিনিসগুলো ওখানে লেখা ছিল, এবং লাস্টে লেখা ছিল যে আমি আর ওদের সঙ্গে কোনোদিনও দেখা করতে চাই না, আশা করি সম্পর্ক ওরা যেটা 1 বছর আগে শুরু করেছিল সেটা শেষ করলাম। এবার এই চিঠি লিখে, এবং প্লাস এটাও ঠিক, আমি শুভ শারদিয়া বলে ওদের শেষবারের মতো আমি চারজনকে 4টে চকলেট ক্যাডবেরি দিয়ে এসেছিলাম। তারপর আমি তো যাই হোক, আমি ভেবেছিলাম হয়তো বা চিঠি পড়ে যদি ওদের কোনো খারাপ লাগে, একটা সরি সামান্য হয়তো বলবে, বা যেটাই হোক সরি না বলুক। মানে তারপর আমি জেঠিমাকে, মানে আমার দেশের যে মালকি, তাকে ফোন করেছিলাম শুভ বিজয়া জানানোর জন্য। তখন আমি জানতে পারলাম ওরা চিঠি পেয়ে বলে চিৎকার চেঁচামেচি করেছে। জেঠিমাকে বলেছে যে আমি বলে জেঠিমাকে পর্যন্ত অ্যাকিউজ করেছি চিঠির মধ্যে, যেখানে এটা করিনি। ঠিক আছে, আমি চাইলেই চিঠিটা ওপেন আপ করতে পারি, বাট করছি না, ওদেরকে সেই পাবলিকলি ডিফেম করা হবে। কিন্তু ওরা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছে, যাচ্ছে তাই বলেছে। হ্যাঁ, তো সেইটার জন্য মানে আরও খারাপ লাগলো যে ভাই সিরিয়াসলি, মানে এইটুকু অনুশোচনা নেই। জানি না তাদের সত্যি কী হয়েছিল, সেই জন্য বাধ্য হয়ে আমি এই আজকের ভিডিওটা করলাম। না, আজকের ভিডিওটা আমি সত্যি করতাম না, কিন্তু বাধ্য হয়ে পুরো ঘটনাটা, কেন আমি হচ্ছে এই ব্লগ বানানো শুরু করেছি, কেন, মানে টোটাল সব বেসিক্যালি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে এক্সপ্রেস করার জন্য আমি ব্লগগুলো করলাম। না হলে বেবিকে, মানে আমি নিজে মোটামুটি ভালো হতে থাকতে পারতাম না, বেবিকে ভালো রাখতে পারতাম না। তো তার জন্যই এইটা করা। তাও যদি কারোর মনে হয় আমি ওদেরকে পাবলিকলি ডিফেম করে অন্যায় করেছি, আমি ক্ষমা চাইছি, একদম ক্ষমা চাইছি, তো মন থেকে ক্ষমা চাইছি। বাট আমার কিছু করার ছিল না, আমাকে নিজেকে ভালো রাখার জন্য আমাকে এটা করতেই হতো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো কিছু করার নেই। আর আমি আশা করি ওদের নিয়ে আমি আর কোনো কথা বলবো না। দিস ইজ দ্য লাস্ট ভিডিও। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।